ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে মূলত আমরা দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর কোষ বিভাজনের নেক্সট যে পার্ট সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন, সেটার বিষয়ে আলোচনা করব। অলরেডি আমরা আগের ভিডিওতে অ্যামাইটোসিস প্রকৃতির কোষ বিভাজনের কথা আলোচনা করেছি এবং তার বিষয়ে সম্পূর্ণ তথ্য আমরা জেনেছি। এরপর আমাদের কিন্তু যে বিভাজনটার কথা পড়তে হবে সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস ডিভিশন বা মাইটোসিস বিভাজন। প্রথমে আগে কিন্তু মাইটোসিস বিভাজনের কথা পড়ার পূর্বে আগে আমাদের জেনে রাখতে হবে যে মাইটোসিস এটা দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে মাইটস আর একটা হচ্ছে ওসিস। যেখানে মাইটস কথার মানে হচ্ছে থ্রেড বা দড়ি বলা যেতে পারে, আর ওসিস কথার মানে হচ্ছে ফেজ বা দশা। তাহলে এটা এমন একটা কোষ বিভাজন প্রক্রিয়া যেখানে কিন্তু দড়ির ন্যায় গঠন বিশিষ্ট বেমতন্তু গঠন হতে আমরা এখানে দেখবো, যেটা কিন্তু আমরা অ্যামাইটোসিস নামক কোষ বিভাজন প্রক্রিয়াতে দেখিনি। এখানে আমরা দেখবো থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি হবে এবং এটা কিন্তু একটা জটিল ও ধারাবাহিক প্রক্রিয়া। তার মানে এটা কিন্তু অ্যামাইটোসিসের মতন অতটা সহজ সরল ভাবে হয় না, এটা তুলনামূলক অনেকটাই জটিল প্রক্রিয়া। কেন জটিল প্রক্রিয়া না, এখানে কিন্তু নিউক্লিয়াসের বিভাজন হয় প্রথম, যে টোটালটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কেন না, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। তারপরে হয় সাইটোপ্লাজমের বিভাজন, যেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজম থেকে সাইটো কথাটা নেওয়া হয়েছে, কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। তার মানে যে মাইটোসিস ডিভিশন এটা কিন্তু দুটো দশার মাধ্যমে সম্পন্ন হয়। এটাকে আমরা দশা 1 বললে সেখানে নিউক্লিয়াস বিভাজিত হবে, তারপর সেকেন্ড ফেজে যেটা হয় সেটা হচ্ছে সাইটোকাইনেসিস হয়, অর্থাৎ সাইটোপ্লাজমটা দুটো খণ্ডে কিন্তু বিভক্ত হবে। তাই এখানে আমাদের যেটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে ক্যারিওকাইনেসিস এটা কিন্তু 4টে দশার মাধ্যমে হয়, যেখানে প্রথম দশাটাকে বলা হয় প্রোফেজ, তারপরে হয় মেটাফেজ, তারপরে হয় অ্যানাফেজ, তারপরে হয় টেলোফেজ। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই হচ্ছে পরপর 4টে দশা। এটা প্রথম দশা, এটা দ্বিতীয় দশা, এটা তৃতীয় দশা, এটা চতুর্থ দশা। যেটাকে আমরা সহজে মনে রাখতে পারি যে পি ম্যাট ফেজ। পি ম্যাট, পি মানে প্রোফেজ, এম হচ্ছে মেটাফেজ, এ হচ্ছে অ্যানাফেজ, টি হচ্ছে টেলোফেজ। তার মানে টোটাল নিউক্লিয়াসের ভেঙে যাওয়ার ঘটনাটা অনেকগুলো ছোট ছোট ঘটনা সংঘটিত হওয়ার মাধ্যমে হয়। সেগুলোকে আমরা পড়ার সুবিধার্থে 4টে ফেজ বা দশাতে ভাগ করে নিয়েছি। এটা বিজ্ঞানীরা মূলত জানার সুবিধার্থে এইভাবে ভাগটা করেছেন। এমন কোনো ব্যাপার নেই যে হ্যাঁ প্রোফেজ শেষ হলে একটা বিশেষ কিছু ঘটনা ঘটবে, দেন কিছু একটা বিশেষ ঘটনা ঘটে মেটাফেজ স্টার্ট হবে, সেটা কিন্তু নয়। টোটাল ঘটনাবলীগুলোকে 4টে দশায় ভাগ করে নেওয়া হয়েছে। আর সাইটোকাইনেসিস এর আলাদা কোনো দশা নেই, এটা খালি মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে যদি প্ল্যান্ট সেল হয়, উদ্ভিদ কোষ হয়, তখন সেটা কোষপাত গঠনের মাধ্যমে হয়, কোষপাত বা সেল প্লেট। আর প্রাণী কোষের ক্ষেত্রে অন্যভাবে হয়। প্রাণী কোষ হলে সেটা হয় ক্লিভেজ পদ্ধতিতে, ক্লিভেজ বা ফারোইং। তাহলে প্রসেসগুলো খালি ভিন্ন। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে হয়, অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেটা ক্লিভেজ বা ফারোইং বা ভাঁজ সৃষ্টির মাধ্যমে হয়। আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার করতে হবে যেটা সেটা হচ্ছে এই প্রকার বিভাজনে কিন্তু নিউক্লিয় পর্দা
ও নিউক্লিওলাস অবলুপ্ত হয়। আমরা দেখতে পাবো এই প্রকার বিভাজনটা স্টার্ট হওয়ার সাথে সাথেই কিন্তু এই দুটো গঠন নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস দুটো কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, অবলুপ্ত হয়ে যাবে। এছাড়া এখানে কিন্তু বেম তন্তু দ্বারা, এই বেম তন্তু হচ্ছে দড়ির ন্যায় গঠন, যেটাকে আমরা বলি থ্রেড লাইক স্ট্রাকচার, সেই বেম তন্তু দ্বারা বেম গঠিত হয়। সেই জন্য এটাকে জটিল, তার মানে অনেকগুলো ছোট ছোট ঘটনা একসঙ্গে ঘটছে, তাই বিষয়টা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। অ্যামাইটোসিসের মতন অতটা সিম্পল নয় এটা। এছাড়া এইটার ক্ষেত্রে কি হয় না, মাতৃকোষ যেটা থাকে সে মাতৃকোষের অনুরূপ আকৃতি, গুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ গঠিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার মাইটোটিক ডিভিশন বা মাইটোসিসের। কি না, মাতৃকোষের অনুরূপ আকৃতি, গুণ এবং সেই মাতৃকোষের যত ক্রোমোজোম ছিল সেই সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কিন্তু অপত্য কোষ তৈরি হয়। তাহলে যেটা বলতে চাওয়া হচ্ছে, এই যদি একটা মাতৃকোষ ধরি ডিপ্লয়েড প্রকৃতির, এবং তার মধ্যে আমরা যদি মানুষের দেহকোষ ধরি, মানুষের দেহকোষগুলো ডিপ্লয়েড 46টা ক্রোমোজোম থাকে। তা এই কোষটা যখন বিভাজিত হচ্ছে মাইটোটিক ডিভিশনের দ্বারা, তখন দুটো যে নতুন ডটার সেল তৈরি হচ্ছে তাদের আকার আকৃতিগুলো কিন্তু মাতৃকোষের মতনই থাকবে। এবং শুধু আকার আকৃতি নয়, ক্রোমোজোমের সংখ্যা এর যদি ডিপ্লয়েড প্রকৃতির হয়ে 46টা থাকে, এদের মধ্যেও কিন্তু সেই 46টা করেই ক্রোমোজোম থাকবে অপত্য কোষগুলোর মধ্যে। এবং সেই জন্যই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই মাইটোটিক ডিভিশনকে, যেহেতু এখানে মাতৃকোষের সমগুণ, সমবৈশিষ্ট্য, সমধর্মী, সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হচ্ছে, তাই এটাকে সমবিভাজন বলা হয়, বা এটাকে ইকুয়েশনাল ডিভিশন বা হোমোটাইপিক ডিভিশনও বলা হয়ে থাকে। হোমোটাইপিক ডিভিশন বা সমবিভাজন বা সদৃশ বিভাজন বা সমবিভাজন, বা আমরা হোমোটাইপিক ডিভিশন বলতে পারি এই মাইটোসিস বিভাজন প্রক্রিয়াটাকে। এরপর আমরা কিন্তু কি করব না, মাইটোসিস বিভাজন কোথায় দেখা যায়। যেমন আমরা পড়েছিলাম অ্যামাইটোসিস ব্যাকটেরিয়ার কোষে দেখা যায়, অ্যামাইটোসিস অ্যামিবার কোষে দেখা যায়, ইস্টের কোষে। ঠিক তেমনি মাইটোসিস দেখা যায় মূলত দেহ মাতৃকোষে। দেহের যে মাতৃকোষ, যেগুলোকে আমরা সোম্যাটিক সেলও বলতে পারি, সোম্যাটিক সেলে দেখা যায়। দেহের মধ্যে যে ডিপ্লয়েড প্রকৃতির সেলগুলো থাকে সেগুলো কি দেহ মাতৃকোষ বলা হয়। সেই দেহ মাতৃকোষেই মাইটোটিক ডিভিশনের মাধ্যমে ডিপ্লয়েড প্রকৃতির কিন্তু অপত্য কোষগুলো সৃষ্টি হয়। এছাড়া আমরা আলাদা করে বলতে পারি যে উদ্ভিদের বর্ধনশীল অংশে, তার মানে একদম ডগাগুলোতে, মূলের ডগায়, কাণ্ডের অগ্রভাগে, পাতার, এছাড়া আলাদা করে আমরা ভ্রূণ, মুকুল ও ভ্রূণ মূলের কথা বলতে পারি। এছাড়া আমরা ভ্রূণের যে পরিস্ফুটন বা যে ডেভেলপমেন্ট, অর্থাৎ ফার্টিলাইজেশন, নিষেকের পর যে বিকাশ হয়, সেই বিকাশেও কিন্তু এই মাইটোসিস বিভাজন সম্পন্ন হয়। এবার আমাদের যদি প্রথমে জানতে হবে কি না, এই মাইটোসিস বিভাজনের প্রোফেজ দশার কথা। প্রোফেজ দশার বিষয়ে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে প্রো কথার মানে কি না। প্রো কথার মানে হচ্ছে বিফোর, অর্থাৎ
কি বলতে পারি আমরা বলতে পারি পূর্ববর্তী, বা এটাকে স্টার্টও ধরতে পারি, স্টার্ট, এটা থেকে শুরু হচ্ছে। আর ফেজ মানে তো দশা, তার মানে এটা একদম স্টার্টিং ফেজ বা শুরুর দশা বলা যায়। একটা কোষ যখন তার বৃদ্ধি সম্পন্ন করে ফেলে কমপ্লিট ভাবে, অর্থাৎ ইন্টারফেস টোটালি কমপ্লিট করার পর সে কিন্তু প্রথম যে দশাটা স্টার্ট করে সেটাই হচ্ছে প্রোফেজ দশা। তা অর্থাৎ আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা কোষ আমরা দেখে নিচ্ছি, যে কোষটা ইন্টারফেস কমপ্লিট করেছে তার একদম গ্রোথ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমরা পুরো একটা কোষের ছবি নিয়ে নিয়েছি, এটা হচ্ছে নিউক্লিয়াসটা। এগুলো হচ্ছে সেন্ট্রোজোম, ভেতরে আলাদা করে এই জায়গাটাকে আমরা নিউক্লিওলাস বলতে পারি। এটা হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা বলা হয়। তা ইন্টারফেজে একটা কোষ এই অবস্থায় থাকে, বাকি অঙ্গাণুগুলো থাকে, তবে বাকিগুলো আমাদের এক্ষেত্রে প্রয়োজন পড়ছে না। তার পরিবর্তন যেটা হয়, তবে তার আগে আরেকটা বিষয় বলা যাক, সেটা হচ্ছে আমরা একটা অ্যানিমাল সেলে, একটা প্রাণী কোষ কিন্তু নিয়ে বিষয়টা বুঝছি। আর এটা যদি একটা উদ্ভিদ কোষ নেই, কোনো জায়গায় পরিবর্তন সেরকম নেই, খালি একটা ছোট্ট পরিবর্তন কি না, প্রাণী কোষে যে আমরা বেমতন্তুটা দেখতে পাবো সেটা সেন্ট্রোজোমটা তৈরি করবে, উদ্ভিদ কোষ হলে সেটা অনুনালিকাগুলো দৈর্ঘ্য বরাবর সজ্জিত হয়ে বেম বা স্পিন্ডেলটা মূলত তৈরি করে। এছাড়া আর কোনো জায়গাতেই কিন্তু ডিফারেন্স নেই। যখন একটা কোষ প্রোফেজ সম্পন্ন করে তখন যেটা দেখা যায় সেটা হচ্ছে সেন্ট্রোজোমগুলো কিন্তু, সেন্ট্রোজোমের যে দুটো সেন্ট্রিওল সেগুলো দুই প্রান্তে, নিউক্লিয়াসটার দুই প্রান্তে কিন্তু সরতে শুরু করে। আর যেটা হয়, নিউক্লিয় পর্দাটা কিন্তু ডিজেনারেট হয়ে যায়, অবলুপ্ত হতে শুরু করে, ডিসঅ্যাপিয়ার হতে স্টার্ট করে। নিউক্লিওলাস যেটা ছিল সেইটাও দেখবো কিন্তু অবলুপ্ত হতে শুরু করেছে, এবং যে নিউক্লিয় জালকটা ছিল সেই নিউক্লিয় জালক থেকে কিন্তু দেখা যাবে এরকম ক্রোমোজোম গঠিত হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি বৈশিষ্ট্যগুলো যদি এটা লিখি তাহলে আমরা প্রথমেই বলবো, কি বলবো না, প্রথমে 1 নম্বরে বলবো যেটা প্রথম দশা, এবং এই দশায় অনেকগুলো ঘটনা ঘটে, তাই এটা দীর্ঘস্থায়ী দশা। আমরা পরিষ্কার কি বলছি, আমরা বলছি যেটা সেটা হচ্ছে প্রোফেজ হচ্ছে কোষ বিভাজনের প্রথম এবং দীর্ঘস্থায়ী দশা। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এই যে পর্দাটা, অর্থাৎ যেটাকে আমরা নিউক্লিয় পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন বলছি, আর ভেতরে নিউক্লিওলাস, এই দুটো অবলুপ্ত হতে শুরু করে। আমরা সেটাই লিখতে পারি যে নিউক্লিওলাস নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করে। নেক্সট আমরা 3 নম্বরে কি বলতে পারি না, সেন্ট্রিওল দুটো দেখতে পাচ্ছি পাশাপাশি ছিল, তারা কিন্তু নিউক্লিয়াসের দুটো ভিন্ন মেরুর দিকে, এটা যদি নর্থ পোল ধরি, এটা যদি সাউথ পোল ধরি, তা দুটো ভিন্ন মেরুর দিকে কিন্তু সরে যেতে শুরু করেছে। আমরা বলবো কি যে সেন্ট্রিওল দুটি দুই প্রান্তে, নিউক্লিয়াসের দুই প্রান্তে সরে গিয়ে বেম গঠন শুরু করে। অর্থাৎ এদের মধ্যে কিন্তু এই সেন্ট্রিওল গুলো থেকে অ্যাস্ট্রাল রশ্মি বেরোয়, সেই রশ্মিগুলো পরস্পর মিলে কিন্তু দেখা যায় যে বেম বা স্পিন্ডেল গঠিত হয়। আমরা 3টে ক্যারেক্টার বললাম প্রোফেজের, কি না, 1 নম্বরে প্রথম দীর্ঘস্থায়ী দশা, এটা ক্যারেক্টার না হলো এই দশাটার বিষয়ে প্রথম বক্তব্য। দ্বিতীয়তে দেখতে পাচ্ছি নিউক্লিয় পর্দা আর নিউক্লিওলাস দুটো ডিসঅ্যাপিয়ার হতে শুরু করেছে, অবলুপ্ত হতে শুরু করে, স্টার্ট করে, জন্য এটাকে স্টার্টিং ফেজ, শুরুর দশাতে সব ঘটনাগুলি শুরু হবে এখানে।
এছাড়া সেন্ট্রিওল দুটো দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের দুটো অপোজিট পোলের দিকে সরতে শুরু করেছে এবং সেখান থেকে অ্যাস্ট্রাল রশ্মি বেরিয়ে বেম গঠনটা কিন্তু স্টার্ট হয়েছে। এরপর নেক্সট আমরা 4 নম্বর ক্যারেক্টারে লিখতে পারি কি, নেক্সট আমরা 4 নম্বর বৈশিষ্ট্যে লিখছি যে নিউক্লিয় জালক থেকে জল বিয়োজিত হয়ে প্রথমে ক্রোম্যাটিড ও পরে সুস্পষ্ট ক্রোমোজোম গঠিত হয়। এই যে নিউক্লিয় জালকগুলো আছে, এই নিউক্লিয় জালক সেখান থেকে প্রথমে দেখা যাচ্ছে কি না, প্রথমে ডিহাইড্রেশন হয়েছে, অর্থাৎ জল বেরিয়ে গেছে, বাট এটাকে কন্ডেনসেশন বলতে পারি। তার মাধ্যমে প্রথমে তৈরি হয় কিন্তু ক্রোম্যাটিড, তারপর সেই ক্রোম্যাটিড থেকে ফার্দার যখন জল বেরিয়ে যাচ্ছে, পুনরায় জল বিয়োজন হচ্ছে, তখন কিন্তু তৈরি হচ্ছে ক্রোমোজোম, সুস্পষ্ট ক্রোমোজোম তৈরি হচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পরিবর্তন। এবার এখানে যেটা দেখা যায়, ক্রোমোজোমের ভেতরে কিন্তু সূত্রাকার গঠন থাকে, যেগুলোকে ক্রোম্যাটিন সূত্র বলা হয়। তা সেই ক্রোম্যাটিন সূত্রগুলো পরস্পরকে পেঁচিয়ে থাকে। ক্রোম্যাটিন সূত্রগুলি স্পাইরালাইজেশন প্রক্রিয়ায় পরস্পরকে পেঁচিয়ে প্লেকটনমিক কুণ্ডলী গঠন করে। এটা একটা ইম্পর্টেন্ট। ক্রোমোজোমের ভেতরে যে সূত্রাকার গঠনগুলো রয়েছে, সেই গঠনগুলো কিন্তু একটা অন্যটাকে এরকম ভাবে পেঁচিয়ে রয়েছে, এমন ভাবে পেঁচিয়ে আছে যে প্যাচটা কিন্তু সহজে খোলা যাবে না, একটা অন্যটাকে কেন্দ্র করে পেঁচিয়ে রয়েছে। সেই পেঁচিয়ে থাকার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? প্রক্রিয়াটাকে বলা হয় স্পাইরালাইজেশন। তাহলে যদি বলে যে স্পাইরালাইজেশন কি, তাহলে আমরা বলবো কি না, প্রোফেজ দশাতে, মাইটোসিস ডিভিশনের প্রোফেজ দশায় ক্রোমোজোমের ভেতরে থাকা, ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড বাহু, এটা একটা ক্রোম্যাটিড বাহু, তো সেই ক্রোম্যাটিড বাহুর ভেতরে থাকা ক্রোম্যাটিন সূত্রগুলো পরস্পরকে যে প্রক্রিয়ার দ্বারা পেঁচিয়ে প্লেকটনমিক কুণ্ডলী তৈরি করে, তাকে স্পাইরালাইজেশন বলা হয়। আর স্পাইরালাইজেশন প্রক্রিয়াতে দুটো ক্রোম্যাটিন একে অপরকে জড়িয়ে যে কুণ্ডলীটা গঠন করে, সেটাকে বলা হয় প্লেকটনমিক কুণ্ডলী। দুটোই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, প্রশ্ন আসতেই পারে যে স্পাইরালাইজেশন কখন সম্পন্ন হয়, কোন দশায়, বা বলতে পারে প্লেকটনমিক কুণ্ডলী গঠিত হয় কোষ বিভাজনের কোন দশায়। তাহলে এই হচ্ছে মোট 5টা ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমাদের প্রোফেজ দশার বিষয় জেনে রাখতে হবে। নাম্বার 1, এটা শুরুর দশা, দীর্ঘস্থায়ী দশা। এক্ষেত্রে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যাচ্ছে, সেন্ট্রিওলগুলো দুই পাশে সরে বেম গঠন শুরু করেছে। এখানে নিউক্লিয় জালক থেকে জল বিয়োজিত হয়ে, অর্থাৎ কন্ডেনসেশন বিক্রিয়ায় প্রথমে ক্রোম্যাটিড, পরে সেখান থেকে ফার্দার কন্ডেনসেশন হয়েছে, আবারও জল বিয়োজন হয়েছে, হয়ে ক্রোমোজোম গঠিত হয়। দেন দেখা যায় সেই ক্রোমোজোমের যে ক্রোম্যাটিড বাহু আছে, তার ভেতরে যে সূত্রাকার গঠনগুলো থাকে, যেগুলো ক্রোম্যাটিন সূত্র বলা হয়, সেই সূত্রগুলো স্পাইরালাইজেশন প্রক্রিয়ায় পরস্পরকে পেঁচিয়ে থেকে কিন্তু একটা বিশেষ কুণ্ডলী গঠন করে, যেটাকে প্লেকটনমিক কুণ্ডলী বলা হচ্ছে। এই হয়ে গেল প্রোফেজ দশার বিষয়। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মেটাফেজ দশা। প্রোফেজ দশার পর আমরা যদি মেটাফেজ দশার চিত্রটা দেখি, তাহলে প্রোফেজ দশা এরকম ছিল। ফেজ দশার বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপর আমরা মূলত মেটাফেজ দশার কথা পড়বো। সেকেন্ড যেটা ফেজ, 2 নম্বর ফেজ মেটাফেজ। মেটাফেজের বিষয়ে পড়তে গেলে প্রথমে আগে মেটা কথার মানে জানতে হবে। মেটা কথার মানে হচ্ছে মিডল, বা মেটা বলতে ইকুয়েটরও বলতে পারি আমরা। ইকুয়েটর বলতে নিরক্ষীয় অঞ্চল।
বা বিষুব অঞ্চল বলা হয়। আর ফেজ মানে তো দশা, তাহলে মেটা কথার মানে মিডিল, আর ফেজ মানে হচ্ছে দশা। মিডিলটাকে আমরা বাংলায় মধ্যবর্তী বলতে পারি। মধ্যবর্তী দশা কেন না সেটা আমরা এর বিষয়ে পড়লেই দেখতে পাবো। অলরেডি আমরা প্রোফেজে দেখেছিলাম কি না, প্রোফেজে দেখেছিলাম যে সেন্ট্রিওল গুলো দুই পাশে সরে গিয়ে অ্যাস্টার রশ্মি গঠনের মাধ্যমে বেম তৈরি করতে শুরু করেছে এবং নিউক্লিয় পর্দা আস্তে আস্তে অবলুপ্ত হতে গেছে, নিউক্লিয় লাশও তাই। আর এখানে কিন্তু ক্রোমোজোম তৈরি হয়েছে। তা এরপর মেটাফেজে কি দেখা যায় না, মেটাফেজে দেখা যায় যে বেম তন্তু গঠনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু পুরোপুরি সম্পন্ন হয়েছে। এই যে গঠনটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যের প্রথম পয়েন্টে কি বলবো না, বেম গঠন সম্পূর্ণ হয়। এবং এই বেমের মধ্যে আমরা কিন্তু বেম তন্তু দেখতে পাচ্ছি। এই যে দড়ির ন্যায় গঠনগুলো দেখা যাচ্ছে, এইগুলি হচ্ছে বেম তন্তু। এবং দুই রকমের বেম তন্তু দেখা যায়। একটা বেম তন্তু যেখানে আমরা দেখতে পাবো ক্রোমোজোম গুলো আটকে রয়েছে, তখন আমরা এই বেম তন্তুটাকে বলবো, অর্থাৎ মেরু থেকে ক্রোমোজোম পর্যন্ত রয়েছে, মেরু থেকে ক্রোমোজোম পর্যন্ত, এটাকে বলা হয় ক্রোমোজোমীয় তন্তু বা ক্রোমোজোমাল ফাইবার। আর যে তন্তুটা একটা মেরু থেকে পুরোপুরি অপর একটা মেরুর মধ্যে সংযোগ স্থাপন করেছে, তাতে কোনো ক্রোমোজোম নেই, সেই বেম তন্তুটাকে আমরা শুধু বেম তন্তু না বলে আমরা বলবো এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস ফাইবার। আর এটাকে আমরা ক্রোমোজোমাল ফাইবার বা এটাকে আমরা বিচ্ছিন্ন তন্তুও বলতে পারি বা ডিসকন্টিনিউয়াস ফাইবার। এই দুই প্রকারের স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু নিয়ে আলটিমেটলি তৈরি হয়েছে বেমটা। তাহলে প্রথম পয়েন্টে সেটা আমরা লিখে নিচ্ছি, বেম তৈরি হয়েছে। দেখতে পাচ্ছি নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস কিন্তু একদম পুরোপুরি অবলুপ্ত হয়ে গেছে, এখানে আপনাদের দেখতে পাচ্ছি না। তাহলে দ্বিতীয় পয়েন্টে আমরা সেটা বলবো যে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। যাদের বিলুপ্তিটা শুরু হয়েছিল প্রোফেজে, মেটাফেজে কিন্তু কমপ্লিটলি বিলুপ্ত হয়ে যায়। এখানে আরেকটা বিষয় আমাদের বলে রাখা দরকার, প্রোফেজ আর মেটাফেজের মাঝে অনেক সায়েন্টিস্ট কিন্তু আরো একটা ফেজের কথা বলেছেন, যেটাকে প্রো মেটাফেজ বলা হয়। অর্থাৎ আমরা এই যে বলছি বেমতন্তুর অবলুপ্তি শুরু হয়েছে প্রোফেজে, আর মেটাফেজে দেখছি সম্পূর্ণ অবলুপ্ত হয়েছে। তাহলে অবলুপ্ত হচ্ছে কখন, তার জন্যই মাঝখানের ফেজটা ধরে বলা হয় প্রো মেটাফেজ, তখন সেই অবলুপ্তিটা চলছে। আবার এই যে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দার অবলুপ্তি শুরু হয়েছে প্রোফেজে, এখানে বলছি সম্পূর্ণ অবলুপ্ত হয়ে গেছে। তাহলে অবলুপ্তটা হলো কখন, প্রো মেটাফেজে। ওই জন্য প্রোফেজ মেটাফেজের মাঝে আর একটা ফেজ অনেক সায়েন্টিস্ট নেন, অনেকে কিন্তু প্রোফেজের পর ডাইরেক্ট মেটাফেজে চলে আসেন। তা সেই নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। আরেকটা যেটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো কিন্তু বেমের একদম মাঝ বরাবর, যেটাকে আমরা বলতে পারি কি, যে এটা আমরা ইকুয়েটোরিয়াল প্লেন বলতে পারি, নিরক্ষীয় তল বা বিষুব তল বরাবর কিন্তু ক্রোমোজোম গুলো সজ্জিত হয়েছে, এবং এটাকে আমরা বলবো মেটাফেজ প্লেট। তাহলে ক্রোমোজোম গুলি নিরক্ষীয় তলে সজ্জিত হয়ে মেটাফেজ প্লেট গঠন করে। এটা মেটাফেজ দশার একটা অন্যতম। এই যে মেটা বা মিডিল বা ইকুয়েটর কথাটা বলা হয়েছিল, তার কারণ দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম গুলো ইকুয়েটোরিয়াল প্লেনে বা যেটাকে আমরা বিষুব তল বা নিরক্ষীয় তল বলতে পারি, সেখানে সজ্জিত হয়েছে, তাই আমরা দশাটার নাম মেটা দিয়েছি, মেটাফেজ। আর এই টোটাল সজ্জাটাকে বলা হচ্ছে মেটাফেজিক প্লেট বা মেটাফেজ প্লেট। আমরা এই দশার বিষয়ে আরেকটা বলতে পারি
যে ক্রোমোজোমের বিষয়ে অধ্যয়ন করার সবচেয়ে ভালো দশা কিন্তু এই মেটাফেজ। ক্রোমোজোমের বিষয়ে যদি আমাদের কিছু জানতে হয় সেটা মেটাফেজই সব থেকে ভালো জানা যায়, তার কারণ মেটাফেজে ক্রোমোজোম সব থেকে বেশি সুস্পষ্ট হয়, একদম প্রমিনেন্ট হয়, প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু জেনে নিতে পারবো ক্রোমোজোমের বিষয়ে। এছাড়া আমরা কি বলবো, আমরা প্রোফেজে দেখেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো এদিক ওদিক ছড়িয়েছিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থা থেকে এই যে নিরক্ষীয় তলে এসে সজ্জিত হলো, এর জন্য ক্রোমোজোমগুলোর মধ্যে একটা চলন কিন্তু সম্পন্ন হচ্ছে, যে চলনটাকে বলা হয় কনগ্রিশন। কনগ্রিশন চলন সম্পন্ন হয় ক্রোমোজোমগুলিতে। এই হয়ে গেল আমাদের মেটাফেজ। তাহলে মেটাফেজের প্রথমে বেম গঠন সম্পন্ন হয়েছে এবং বেমের মধ্যে দুই রকমের তন্তু দেখতে পাচ্ছি, একটা এক মেরু থেকে অপর মেরুতে পুরোপুরি রয়েছে নিরবিচ্ছিন্ন বেম তন্তু, বা এটাকে কন্টিনিউয়াস ফাইবার বলা হয়, বা যেহেতু মেরুর সঙ্গে যুক্ত আছে এটাকে মেরুজ তন্তুও বলা যেতে পারে। আর বেমের যে তন্তুর সঙ্গে ক্রোমোজোম যুক্ত আছে সেগুলোকে ক্রোমোজোমীয় তন্তু বা বিচ্ছিন্ন তন্তু বলা হচ্ছে। এই হয়ে গেল মেটাফেজ। এরপর আমরা অ্যানাফেজ দশার বিষয়ে আলোচনা করব।